চলতরিতে যারা সার্কিটের কোশ্চেন দেখে খুব ভয় পেয়ে যাও, আমার পরামর্শ হচ্ছে তারা বেশি বেশি সার্কিটের কোশ্চেনগুলো সলভ করো। আশা করা যায় এই কোশ্চেনগুলো সলভ করতে থাকলে একটা সময় তুমি এই কোশ্চেনগুলোর প্যাটার্ন ধরতে পারবে এবং সহজ হয়ে যাবে। কিরশফের প্রথম সূত্রটি লিখো। তো কিরশফের প্রথম সূত্রটা কি? প্রথম সূত্রটা হচ্ছে প্রবাহের সূত্র, কেসিএল মানে কিরশফস কারেন্ট ল, মানে কিরশফের তড়িৎ প্রবাহের সূত্র। তড়িৎ প্রবাহের সূত্রে বলা আছে কোনো তড়িৎবাহী বর্তনীর যে কোনো সংযোগ বিন্দুতে তড়িৎ প্রবাহগুলোর বীজগাণিতিক সমষ্টি শূন্য। এটার মানে কি? এটার মানে হচ্ছে, খেয়াল করে দেখো, এই ডি বিন্দুটার দিকে লক্ষ্য করো। ধরো এই চাবিটা বদ্ধ অবস্থায় আছে, মানে এখানে কানেকশন আছে। তাহলে খেয়াল করে দেখো, এই ডি বিন্দুর কথা চিন্তা করো। এই ডি বিন্দুটা কিন্তু তিনটা আলাদা তড়িৎ প্রবাহের সংযোগস্থল। তুমি যদি খেয়াল করো, এই ডি বিন্দুতে কারেন্ট আসতেছে, 2 ওহম থেকে কারেন্ট আসতেছে। যে কারেন্টটা আসে তার নাম দিলাম I1। আর কারেন্ট চলে যায় কোথায় কোথায়? এই রোধ দিয়ে কারেন্ট চলে যাবে। ধরো যে পরিমাণ কারেন্ট চলে যাবে সেটা হচ্ছে I2। আবার আর রোধ দিয়েও কিন্তু কারেন্ট চলে যাবে, এটার নাম দিলাম I3। তাহলে আবার রিক্যাপ করি, ডি বিন্দুতে কারেন্ট আসতেছে শুধুমাত্র বাম সাইড থেকে। আর কিরশফের সূত্র বলে কোনো বিন্দুতে যে পরিমাণ কারেন্ট আসবে ঠিক সেই পরিমাণ কারেন্টই চলে যাবে। অর্থাৎ এই 2 ওহম রোধের মধ্য দিয়ে যে পরিমাণ কারেন্ট আসবে ওই পরিমাণ কারেন্ট যতগুলো জায়গা পাবে যাওয়ার জন্য সবগুলো জায়গা দিয়ে চলে যাবে। সো এই 1 ওহম রোধের ভেতর দিয়ে কিছু কারেন্ট চলে যাবে এবং এই আর ওহম রোধের মধ্য দিয়ে কিছু কারেন্ট চলে যাবে। অর্থাৎ আমরা যদি ডি বিন্দুতে মোট কারেন্ট হিসাব করি, আমার ডি বিন্দুতে মোট কারেন্ট সামেশন অফ আই ইকুয়ালস টু হবে 0, অর্থাৎ কোনো কারেন্ট থাকবে না। আমরা এটাকে অন্যভাবেও বলতে পারি, আমরা বলতে পারি সামেশন অফ আই ইন, মানে যে পরিমাণ কারেন্ট আসলো, হ্যাঁ, সেই পরিমাণ কারেন্টই চলে যাবে, আই আউট। ওকে, অথবা আমি এভাবেও বলতে পারি আমার কারেন্ট আসছে কত, I1, তাহলে চলে যাচ্ছে কয়টা জায়গা দিয়ে? দুইটা জায়গা দিয়ে, একটা হচ্ছে I2 আর একটা হলো I3। অর্থাৎ এই I1 হবে I2 এবং I3 এর যোগফলের সমান। ঠিক আছে, আমরা যদি এটাকে বিবৃত করি তাহলে আমরা লিখতে পারি এরকম, কোনো তড়িৎবাহী বর্তনীর কোনো সংযোগস্থলে তড়িৎ প্রবাহগুলোর বীজগাণিতিক সমষ্টি শূন্য। অর্থাৎ রিজার্ভেশন অফ চার্জ থিওরি এখানে অ্যাপ্লাই হয়েছে। আচ্ছা, এর পরের কোশ্চেনটা খেয়াল করি। আমাদের পরের কোশ্চেন হচ্ছে, চার্জিত গোলকের কেন্দ্রে প্রাবল্য শূন্য ব্যাখ্যা করো। আসলে একটা গোলকের ভেতরে চার্জ থাকতে পারে না। গোলকের বাইরে তুমি যত চার্জই দাও না কেন সেটা গোলকের পৃষ্ঠে সমানভাবে ছড়িয়ে পড়ে। এর আসলে কারণটা কি? আসলে গোলাকার পরিবাহীতে প্রচুর মুক্ত ইলেকট্রন থাকে যেগুলো আলগাভাবে ঘোরাঘুরি করতে থাকে। এখন এই গোলকে তুমি যদি চার্জ দাও, ধরো নেগেটিভ চার্জ দাও, তার মানে কি অতিরিক্ত ইলেকট্রন ঢুকাচ্ছ। তাহলে ইলেকট্রনগুলো কি করবে? ইলেকট্রনকে কি করে? বিকর্ষণ করে। ধরো এটা একটা ইলেকট্রন, এটা একটা ইলেকট্রন, এটা একটা ইলেকট্রন, এটা একটা ইলেকট্রন, একটা আছে, একটা আছে, টোটাল এই কয়টা ইলেকট্রন। ধরো এক্সাম্পল বোঝানোর জন্য অল্প কিছু ইলেকট্রন নিলাম, ঠিক আছে। এখন এই ইলেকট্রনকে কি করে? আকর্ষণ নাকি বিকর্ষণ? অবশ্যই বিকর্ষণ করে। তাহলে বিকর্ষণ করলে কি করবে? এরা যথাসম্ভব সর্বোচ্চ দূরে যাওয়ার চেষ্টা করবে। এখন সর্বোচ্চ দূরে বলতে কত দূর যেতে পারবে? গোলকের অভ্যন্তরে আছে, মনে করো ইলেকট্রনটা সর্বোচ্চ কত দূর যেতে পারবে? গোলকের পৃষ্ঠ পর্যন্ত যেতে পারবে, এর বাইরে তো আর যাওয়া সম্ভব না। তাই জন্য এই ইলেকট্রনগুলো পরস্পরকে বিকর্ষণ করে সর্বোচ্চ দূরে থাকার চেষ্টা করে। দূরে কোথায় যাবে? গোলকের বাইরে তো আর চলে যেতে পারবে না। সো গোলকের পৃষ্ঠে গিয়ে ঠেলাঠেলি করে থাকবে আর কি। ব্যাপারটা হচ্ছে এরকম, এই যে, হ্যাঁ। তো এই ইলেকট্রনগুলো যে যার থেকে যতটা দূরে সম্ভব থাকার চেষ্টা করে। এই দূরে থাকতে গিয়ে হয় কি, এই ইলেকট্রনটা চলে আসছে এখানে, এই ইলেকট্রনটা চলে আসলো এখানে, এই ইলেকট্রনটা চলে আসলো এখানে, এই ইলেকট্রনটা আছে এখানে, এই ইলেকট্রনটা আছে এখানে, এটা আছে এখানে। ব্যাস এভাবেই গোলকের অভ্যন্তরে তুমি যতই চার্জ দেওয়ার চেষ্টা করো না কেন, বিকর্ষণের কারণে ইলেকট্রনগুলো যথাসম্ভব দূরে থাকার চেষ্টা করে। আর তার থেকেই কি হয়, এই চার্জগুলো, সমস্ত চার্জগুলো গোলকের পৃষ্ঠে ছড়িয়ে পড়ে। ঠিক আছে, তাহলে আমাদের এই অভ্যন্তরে কিন্তু আর কোনো চার্জ রইল না। ওকে, এখন গোলকের অভ্যন্তরে যদি কোনো চার্জ না থাকে তার মানে গোলকের অভ্যন্তরে কোনো তড়িৎ প্রাবল্যও থাকবে না, তড়িৎ প্রাবল্য 0।
এখন আমরা এই ব্যাপারটাকে গাউসের সূত্র দিয়েও প্রমাণ করতে পারি। গাউসের সূত্র ছিল তোমার তড়িৎ ফ্লাক্স ফাই ইকুয়ালস টু EdA ইকুয়ালস টু কিউ বাই এপসিলন নট। ঠিক আছে, এখন আমাদের যে গোলক, এটা একটা বড় গোলক, এই গোলকের ব্যাসার্ধ নিলাম বড় হাতের আর। আর খেয়াল করে দেখো, এই যে ভেতরে যে একটা তল, এই যে ভেতরে একটা তল ফাঁকা জায়গা, এই জায়গাটার যে ব্যাসার্ধ, ধরো এটার ব্যাসার্ধ হলো ছোট হাতের আর। আর এই তলটাই হচ্ছে বদ্ধ কল্পিত তল, যে তলে আসলে কোনো চার্জ থাকে না। তাহলে এই তলে যেহেতু চার্জ নেই, তার মানে এই তলের জন্য কিউ ইকুয়ালস টু 0। ঠিক আছে, তো আমরা এটাকে কি লিখতে পারি? আমরা এটাকে লিখতে পারি ই ইন্টু এই তলের গোলকের ক্ষেত্রফল কত কত হবে 4 পাই আর স্কোয়ার ইকুয়ালস টু কিউ বাই এপসিলন নট। হ্যাঁ, এখন যেহেতু এই অভ্যন্তরে কোনো চার্জ নেই, তার মানে কিউর ভ্যালু 0, অর্থাৎ আমরা লিখতে পারি এখান থেকে ই ইকুয়ালস টু 0। ওকে, কারণ এই 4 পাই আর স্কোয়ার ওই পাশে চলে গেলেও 0 হয়ে যাবে, যেহেতু উপরে 0 মানে কি সবই 0। ওকে, তার মানে আমরা দেখতে পাচ্ছি চার্জিত গোলকের কেন্দ্রে প্রাবল্য 0। ম্যাথামেটিক্যালিও প্রুফড, থিওরিটিক্যালিও আশা করি বুঝতে পারছো যে কেন চার্জিত গোলকের কেন্দ্রে কোনো প্রাবল্য থাকে না। এর পরের কোশ্চেনটা একটু দেখি। এর পরের কোশ্চেন হচ্ছে অজানা রোধ আর এর মান নির্ণয় করো। এই সার্কিটটা খেয়াল করো, সবশেষে সার্কিটের কোশ্চেনে চলে আসলাম। এখানে একটা ক্লু দেওয়া আছে, ক্লুটা পড়ো। বলা আছে যে চাবি K1 ও K2 বন্ধ অবস্থায় 1 ওহম রোধে কোনো তড়িৎ প্রবাহিত হয় না, অর্থাৎ এর মধ্যে মনে করো কানেকশন আছে, বন্ধ। অনুরূপ এই K2 এর মধ্যেও মনে করো কানেকশন আছে। তো এই দুইটা যদি কানেকশন থাকে আর এই 1 ওহমের ভেতর দিয়ে যদি কোনো তড়িৎ প্রবাহিত না হয়, তাহলে আমরা এই চিত্রটাকে একটু অন্যভাবে আরেকটা চিত্রের সাথে তুলনা করতে পারি না? একটু দেখো তো, হুইটস্টোন ব্রিজটা একটু আঁকবো। হুইটস্টোন ব্রিজ আঁকার সিস্টেম কি? চারদিকে 4টা ডট দেব। ঠিক আছে, ডট দিচ্ছি যেন চিত্রটা একটু সহজ হয়, সোজা হয় আর কি। এমনিতে আঁকতে গেলে তো একদম র্যান্ডম হয়ে যাবে, আঁকা বাঁকা। যাই হোক, আমার আঁকার হাত অত একটা ভালো না। হ্যাঁ, সো এই মাঝখানে থাকবে একটা গ্যালভানোমিটার। হ্যাঁ, এটা নিশ্চয়ই তোমরা পড়েছো। এটা হচ্ছে পি কিউ আর এস। আর সাম্যাবস্থায় কি হয়, এই গ্যালভানোমিটারের ভেতর দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত হয় না। এটা প্লাস মাইনাস, এই প্লাস থেকে কারেন্ট বের হয় আর ঘুরে ফিরে মাইনাসের দিকে আসে। কিন্তু সাম্যাবস্থায় এই আইজির ভ্যালু কত? সাম্যাবস্থায় আইজির ভ্যালু 0। আমরা যদি লিখি সাম্যাবস্থায় আইজি ইকুয়ালস টু 0, অর্থাৎ সাম্যাবস্থায় গ্যালভানোমিটারের ভেতর দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত হবে না। তখন আমরা কি লিখতে পারি? তখন আমরা লিখতে পারি পি বাই কিউ ইকুয়ালস টু আর বাই এস। এই সূত্রের প্রমাণ তোমরা অলরেডি শিখে ফেলছো, আমি জানি। এখন এই চিত্রটাকে দেখি তো এটার মতো করে ফিট করা যায় কিনা। খেয়াল করো, এই যে বিন্দুটা আছে, এই পয়েন্টটা কি? দুইটা রোধের মধ্যবিন্দু। তো এই যে ডি বিন্দুটা খেয়াল করো, এই ডি বিন্দুটাও কিন্তু দুই পাশে দুইটা রোধ আছে, দুই রোধের মাঝখানে আছে। তার মানে এইটাকে এর সাথে কম্পেয়ার করো। ঠিক আছে, তারপরে অপর দুইটা রোধের মধ্যবিন্দু, এইটাকে আমি কম্পেয়ার করতে পারি বি এর সাথে। ওকে, তাহলে খেয়াল করো, এই ডি বিন্দুটা হচ্ছে এইটা আর এই বি বিন্দুটা হচ্ছে এইটা। ওকে, তারপরে খেয়াল করে দেখো, এই ডি বিন্দুর বাম পাশে যে রোধ আছে আর বি বিন্দুর বাম পাশে যে রোধ আছে, দুইটা রোধ কিন্তু কানেক্টেড। ওকে, খেয়াল করে দেখো, আমারও সেম, এই বিন্দুটার নাম দিলাম ডি বিন্দু, এই বিন্দুটার নাম দিলাম বি বিন্দু। তাহলে ডি বিন্দুর বামের রোধ আর বি বিন্দুর বামের রোধও কিন্তু কানেক্টেড। এই বিন্দুটার নাম কি ছিল? এ। এই পয়েন্টের নাম এ, মানে এখানে আমি যতগুলো পয়েন্ট ড্র করব সবগুলোর নাম এ। ওকে, তার মানে আমার এই পয়েন্টের নাম হচ্ছে এ। আবার ডি বিন্দুর ডান পাশের রোধ আর বি বিন্দুর ডান পাশের রোধ কানেক্টেড। খেয়াল করে দেখো, ডি এর ডান পাশের রোধ আছে আর বি এর পাশের রোধ আছে 10 ওহম। এরা দুইজনও কিন্তু কানেক্টেড। যখন এরা কানেক্টেড, তখন কিন্তু এই রোধের মধ্যে দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত হবে না। আমি চাইলে এটাকে কালো মার্কার পেন দিয়ে ঢেকে দিতে পারি। তাহলে খেয়াল করো, ডি বিন্দু বুঝে নিলাম, এ বিন্দুও বুঝে নিলাম, বি বিন্দুও বুঝে নিলাম। আবার
কিউ এবং এস এই যে দুইটা রোধ যে বিন্দুতে সংযুক্ত, এই দুইটা রোধও সংযুক্ত আছে, যার নাম হলো সি বিন্দু। এই পয়েন্টের নাম সি, মানে এই পয়েন্টের এখানেও যদি একটা পয়েন্ট আঁকি তার নামও সি দেওয়া যেতে পারে, এই পয়েন্টের নামও সি। যেখানেই পয়েন্ট আঁকি না কেন সমস্ত পয়েন্ট এর নাম একটাই, কারণ এখানে আর নতুন কোনো রোধ যুক্ত নাই, নতুন কোনো কানেকশন নাই। সো আমি এটাকে বলতে পারি সি। এবার ম্যাপিং করো। হ্যাঁ, তো খেয়াল করে দেখো এই পিটা হচ্ছে যে এটা, তার মানে এটাকে আমি বলতে পারি পি। ওকে, তারপরে এই যে এটাকে আমি বলতে পারি কিউ, এটা হচ্ছে আমার কিউ। হ্যাঁ, এইটা যেহেতু আর, তার মানে আমার এটা কত আর, আর এইটা হচ্ছে এস। এস, কারণ আমার প্রশ্নে কিন্তু বলা আছে K1 K2 যদি বন্ধ থাকে, এই দুইটা যদি বন্ধ থাকে, এর ভেতর দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত হয় না। তার মানে এখানে যদি আমি কোনো গ্যালভানোমিটারও রাখতাম, এর ভেতর দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত হতো না, অর্থাৎ IG = 0। এখানে মনে করো একটা গ্যালভানোমিটার আছে, ওকে, তার মানে এর ভেতর দিয়ে কোনো কারেন্ট যাবে না, IG = 0। কারেন্ট যদি না যায়, রোদ দিয়ে লাভ কি? সো রোদ বাদ দাও আর কি। ওকে, তাহলে আমরা এটা সলভ করে ফেলি। চলো, খুব বেশি স্পেস লাগবে না আমার। পি এর ভ্যালু কত? পি এর ভ্যালু আছে আমার 2 ওহম। আমাকে বের করতে হবে কত? এই কিউটাই তো বেসিক্যালি আর, রাইট? আমি কিউ বের করব। ওকে, তাহলে কিউ = কত আসে? কিউ = PS/R। ওকে, তো আমার পি এর ভ্যালু কত আছে? পি পি হলো 2 ওহম, এস হলো 10, হ্যাঁ, এবং আর এর ভ্যালু আছে কত? এই যে এটা কিন্তু আর, আর কত আছে? 5। তাহলে ক্যালকুলেট করলে কত আসে? কিউ = 4। কিউ = 4 ওহম। এর পরের কোশ্চেন হচ্ছে, চাবি দুটি খোলা অবস্থায় ABC ও ADC পথে একই পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। চাবি দুটি খোলা অবস্থায়, খোলা মানে হচ্ছে এরকম ওপেনই থাকবে আর কি। হ্যাঁ, দেখছো কোনো ক্রস হলো না, কোনো ওভারল্যাপিং হলো না আর কি, ফাঁকা আছে। যেহেতু এই চাবিটা খোলা, তাহলে কারেন্ট এই বি বিন্দুতে এসে ডিতে তো আর যেতে পারবে না। পারবে? যদি না পারে, তাহলে শুধু শুধু 1 ওহম রেখে টেনশন বাড়িয়ে লাভ কি? এটাকে মুছে দাও, ব্যাস। মনে করো কিছুই ছিল না, ইজি হয়ে গেল না? ব্যাস। অনেক সময় আছে যে চিত্রের মধ্যে বেশি দাগ, বেশি কিছু দেখলেও আমরা কনফিউজড হয়ে যাই। সো এটা বাদ। এই একটু জোড়া লাগিয়ে দিলাম, হ্যাঁ, তার ছিঁড়ে গেছে। ওকে, তো এ ধরনের ম্যাথ যখন আসবে, তখন তোমার প্রথম কাজ হচ্ছে বের করা যে টোটাল কারেন্ট কত ছিল, আই এর ভ্যালু কত। হ্যাঁ, টোটাল কারেন্ট কত ছিল, টোটাল রোধ বের করতে হবে, কারণ টোটাল কারেন্ট বের করতে হলে আবার টোটাল রোধও বের করতে হবে। তো খেয়াল করে দেখো, এখানে স্পষ্টই দেখা যাচ্ছে এই 2 ওহম, এবং আর এর ভ্যালু তো আমরা জানি অলরেডি, আর এর ভ্যালু আমরা বের করে ফেলছি। আমাদের আর হচ্ছে কত? 4 ওহম। তাহলে আমি যদি আর অফ ADC বের করি, আর অফ ADC, হ্যাঁ, মানে আমি এই সাইডটা বের করছি, এই সাইড। তাহলে এই সাইডে কয়টা রোধ আছে? 3টা রোধ। 3টা রোধ কিন্তু শ্রেণীতে 2, 4, 30 শ্রেণীতে আছে। কিন্তু শ্রেণী কী করে তোমরা নিশ্চয়ই বোঝো, এই রোধের রাইট সাইড আর এই রোধের লেফট সাইড কানেক্টেড। আবার এই 4 ওহম রোধের রাইট সাইড আর হচ্ছে 30 ওহম রোধের লেফট সাইড কানেক্টেড। ওকে, সো এই 3টা রোধ তোমার শ্রেণীতে আছে। শ্রেণীতে থাকলে আমরা তুল্য রোধ বের করতে কী করি? যোগ করি। সো সরাসরি যোগ, 2 + 4 + 30, টোটাল আসে 36 ওহম। ওকে, হয়ে গেল। এরপর আমরা আর অফ ABC বের করব। ABC = সিমিলার ABC। এখানে এই রোধগুলো কীভাবে আছে? শ্রেণী সংযোগে যুক্ত, তার মানে তুল্য রোধ হবে সরাসরি যোগ 5 + 10 = 15 ওহম। ওকে, এবার আমরা এই আর অফ ADC এবং আর অফ ABC এই দুইটা রোধ নিয়ে আরেকটা চিত্র ড্র করে ফেলবো, ঠিক আছে? এটা হলো তোমার আর অফ ADC, যার ভ্যালু আমার আছে কত? ADCর ভ্যালু হচ্ছে 36 ওহম। ওকে, 36 ওহম। আর নিচে আছে কত? আর অফ ABCর ভ্যালু ছিল 15 ওহম। ওকে, 15 ওহম। আর এই দুইটার সাথে আরেকটা ছোট্ট রোধ আছে, আর একটা কোষ আছে 100 ভোল্ট। হ্যাঁ, আর এই যে রোধটা আছে এটা হচ্ছে 3 ওহম। এটা হলো বলতে পারো ব্যাটারির
অভ্যন্তরীণ রোধ। এবারে এই দুইটা রোধকে যদি আমরা এক করে ফেলি, যেহেতু এই দুইটা সমান্তরালে আছে, এই দুইটা যদি সমান্তরালে থাকে তাহলে আমার দুইটা রোধ এর তুলরোধ হবে আর অফ ই কিউ। এই আর অফ ই কিউ কত, আমরা আমাদের আগের পেজে যেহেতু জায়গা আছে আর অফ ই কিউ বের করে ফেলি। 1/r অফ এডিসি প্লাস 1/r অফ এবিসি ইনভার্স 1, বা আমরা এটা যদি ক্যালকুলেট করলে কি পাবা, আর অফ এডিসি ইন্টু আর অফ এবিসি বাই আর অফ এডিসি প্লাস আর অফ এবিসি। তোমরা চাইলে এটাকে সরাসরি অ্যাপ্লাই করতে পারো। তো এডিসির ভ্যালু হচ্ছে 36 ইন্টু আর এবিসির ভ্যালু হচ্ছে 15, আর আবার সেম 36 প্লাস 15, এই পুরোটা ক্যালকুলেট করলে কত আসে, 36 ইন্টু 15/36 প্লাস 15, 180/17। আমরা 180/17 আকারই রাখবো, 180/17 ওহম। ব্যাস, এটা হচ্ছে তুল্যরোধ। হ্যাঁ, তার মানে এটা হচ্ছে 180/17। আমি আবার একটু চেক করি, হ্যাঁ ঠিক আছে, 180/17। ওকে, আর এটা হচ্ছে 3 ওহম। এটা ছিল আমাদের 100 ভোল্ট। এখন আমার সার্কিটটা কি অনেক সিম্পল হয়ে গেছে না? জাস্ট কি আছে, একটা মাত্র রোধ আর একটা আছে অভ্যন্তরীণ রোধ। এরা কিন্তু আবার শ্রেণীতে থাকে, অভ্যন্তরীণ রোধ বাইরের রোধের সাথে অলওয়েজ শ্রেণীতে থাকে, এটা মনে রাখবা। সো আমাদের মোট রোধ কত হবে, আর টোটাল হবে 180/17 প্লাস এই 3 ওহম প্লাস করে দেব। এটা একটু ক্যালকুলেট করে ফেলি, প্লাস 3 ওহম 231/17 ওহম। ওকে, এটা হচ্ছে আমার আর টোটাল। তো আর টোটাল যেহেতু জানি, এখন আমরা খুব সহজেই এই যে প্লাস তার বড়টা, এখান থেকে কি পরিমাণ কারেন্ট বের হবে সেটা বের করতে পারবো। সো ওহমের সূত্রে অ্যাপ্লাই করো, আই টোটাল, আমাদের টোটাল কারেন্টটা বের করতে হবে। আই টোটাল ইকুয়ালস টু V/R। আমাদের ভোল্টেজ আছে 100 এবং আর টোটালের ভ্যালু হচ্ছে 231/17। ওকে, চলো দেখি কত আসে। 100 আর নিচে কত আছে, 231/17, 7.359 অ্যাম্পিয়ার। ওকে, তার মানে আমরা পেয়ে গেলাম আমাদের এই কোষ থেকে, প্লাস পয়েন্ট থেকে, মানে এই উচ্চ বিভব থেকে 7.359 অ্যাম্পিয়ারের তড়িৎ প্রবাহ হওয়া শুরু করে, 7.359 অ্যাম্পিয়ার। তো এই কারেন্ট এই 3 ওহমের ভেতর দিয়ে যাবার সময় একটা ভোল্টেজ ড্রপ করবে। সেই ভোল্টেজটা কত আমরা একটা বের করবো আর কি। 3 ওহমের জন্য ভোল্টেজ কত বের করব। তো ভি অফ 3 ওহম আমরা জানি ভি ইকুয়ালস টু কত, আই আর। তো আই এর ভ্যালু আমাদের কত ছিল, 7.359 ইন্টু আর ছিল 3, ক্যালকুলেট করে ফেলো এই রেজাল্টের সাথে, ইন্টু 3 ক্যালকুলেট করলে আসে 22.077 ভোল্ট। তার মানে এই 3 ওহমের ভোল্টেজ হচ্ছে, ভোল্টেজ ড্রপ হলো 22.077 ভোল্টেজ। এ কথার মানে কি? এ কথার মানে হচ্ছে, খেয়াল করে দেখো, এই যে এখান থেকে যে তড়িৎ বের হয়েছিল যার ভ্যালু হলো 7.359 অ্যাম্পিয়ার, এই পরিমাণ কারেন্ট এই 3 ওহম রোধের ভেতর দিয়ে যাবার ফলে আমাদের শক্তি ক্ষয় হয়, মানে টোটাল যে ভোল্টেজ ছিল 100 ভোল্টেজ, তার থেকে ক্ষয় হয়ে যায়। কতটুকু ক্ষয় হয়, ভোল্টেজ ড্রপ হচ্ছে 22.077। ওকে, 077। তার মানে হচ্ছে বাকিটা হচ্ছে এই এডিসি আর এবিসি, এই দুইটা পথের তড়িৎ প্রবাহের জন্য ব্যয় হবে বাকি ভোল্টেজটা। তো চলো আমরা একটু দেখি এই উপরের যে রোধগুলো আছে তার জন্য অবশিষ্ট ভোল্টেজ কত। অর্থাৎ ভি অফ আর ই কিউ, মানে উপরের যে দুইটা রোধ ছিল, খেয়াল করো এই যে দুইটা রোধ আছে, এই দুইটা রোধের জন্য টোটাল ভোল্টেজ কত। তো এখানেই একটা কাজ করি, এই বিন্দুর নাম এ আর এই বিন্দুর নাম যেহেতু সি, আমি এখানে এই বিন্দুর নাম দিই এ আর এই বিন্দুর নাম দিই সি। তো আমরা বলতে পারি এই এসি দুই প্রান্তের
বিভব পার্থক্য, আমরা এটাকে এভাবে বলতে পারি ভি অফ এসি, এসির দুই প্রান্তের বিভব পার্থক্য। সেটা কত? টোটাল ভোল্টেজ ছিল 100, প্রথম 3 ওহম পার করতে গিয়েই মনে করো 22 ভোল্টেজ নাই, থাকে কত তাহলে? ওকে, ক্যালকুলেট করো। 100 মাইনাস আনসার 77.922, 77.922 ভোল্ট। অর্থাৎ এই এ বিন্দু আর সি বিন্দুর এই দুই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে 77.922। তাহলে খেয়াল করে দেখো, এই দুইটা পয়েন্টের বিভব পার্থক্য আমরা জানি। এখান থেকে যে কারেন্টটা আসলো, এই কারেন্ট যেন কত ছিল আমাদের একটু দেখে আসি আরেকবার। 7.359, 7.359। হ্যাঁ, এই কারেন্টটা এখানে এসে দুই ভাগে ভাগ হয়ে যাবে, একটা অংশ এডিসি পথ দিয়ে যাবে, আরেকটা অংশ এবিসি পথ দিয়ে যাবে। আমাদের প্রশ্ন কিন্তু এটাই, এবিসি আর এডিসি পথে একই পরিমাণ তড়িৎ প্রবাহ হবে কিনা। আমরা এটাই চেক করব যে এডিসি আর এবিসি পথের তড়িৎ প্রবাহ কত। তো সময় এসে গেছে অ্যান্সার বের করার। এডিসি পথের কারেন্ট অর্থাৎ আই অফ এডিসি, তো ওহমের সূত্রে অ্যাপ্লাই করবা, আই ইকুয়ালস টু কত? ভি বাই আর। ওকে, তো ভি অফ এসি আর কি। হ্যাঁ, মানে যেহেতু আমরা এই এডিসি পথের কারেন্ট বের করতে চাই, তাহলে দুই পয়েন্টের বিভব পার্থক্য দিব। তো এই দুই পয়েন্টের বিভব পার্থক্য আমরা অলরেডি জানি, 77.922। আর এডিসি পথের, এই এডিসি পথের রোধ হচ্ছে 36 ওহম। ওকে, 36, ক্যালকুলেট করো। 77.922 আর নিচে কত? 36, 2.1645, 2.1645 অ্যাম্পিয়ার। আবার এই এ বি সি এই পথের জন্য আসবে ভি অফ এসি বাই আর অফ এবিসি। হ্যাঁ, এবিসি পথের যে রোধ আছে সেটা, এটাও সেম, এডিসি লিখে রাখতে পারো, ভোল্টেজ তো সেম। তো আর অফ এবিসির ভ্যালু কত? এই যে আর অফ এবিসি হলো 15 ওহম। ওকে, তো 15 দিয়ে ভাগ করো, খুব সিম্পল, কাজ তো শেষ। এটা হবে 15। ওকে, কত আসে? 5.1948, 5.1948 অ্যাম্পিয়ার। তুমি যদি এদের দুইটা যোগ করো, এই দুইটা যোগ করলেও দেখা যাবে যে আমাদের যে কারেন্ট ছিল আর কি, অর্থাৎ এই দুইটার জন্য যে টোটাল কারেন্ট ছিল 7.359, এটা আসবে আর কি। তুমি চেক করতে পারো, খেয়াল করো, 2.1645 প্লাস 5.194, কত? 7.359। হ্যাঁ, চলে আসছে অলরেডি। তুমি এই যে চাইলে এই সূত্রে অ্যাপ্লাই করতে পারো, অথবা তুমি যেহেতু এই দুইটার জন্য টোটাল কারেন্টটা জানো, হ্যাঁ, আবার তুমি এইটা দিয়ে কত কারেন্ট যাবে সেটাও বের করে ফেলছো অলরেডি। সেটা কত? 2.1645, মানে এই ভ্যালুটা হচ্ছে 2.1645। হ্যাঁ, এইটার ভেতর দিয়ে যে কারেন্টটা যাবে সেটা যেহেতু তুমি জানো, তো এইটার ভেতর দিয়ে কত যাবে? টোটাল কারেন্ট থেকে, এই টোটাল কারেন্ট থেকে এইটা যদি মাইনাস করো তাহলে বের হয়ে যাবে। হ্যাঁ, তুমি চাইলে বিয়োগ করেও বের করতে পারো। অর্থাৎ যেটা বললাম, তুমি যদি এটা আরেকভাবে করতে চাও, সেটা হচ্ছে টোটাল কারেন্ট ছিল এই দুজনের জন্য কত? এই দুইটা রোধের জন্য টোটাল কারেন্ট হচ্ছে 7.359। ওকে, সো 7.359 মাইনাস, আর উপরের এডিসির জন্য হচ্ছে 2.1645। হ্যাঁ, তো এই বিয়োগ ফলের রেজাল্টটাও কিন্তু একই। হ্যাঁ, নানানভাবে একই কোশ্চেন অ্যান্সার করতে পারো। আশা করি এই ম্যাথটা আমার সাথে প্র্যাকটিস করার পর তোমাদের আর কোনো প্রবলেম হবে না এই ধরনের ম্যাথ সলভ করতে। আরও প্র্যাকটিস চালিয়ে যাও, ইনশাল্লাহ এগুলো আরও কন্ট্রোলে চলে আসবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।